হাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো জাতিতাত্ত্বিক জাদুঘর, যা চট্টগ্রামে অবস্থিত। এই জাদুঘরের আদ্যোপান্ত, ভিতরে এবং বাহিরে কি আছে এর ইতিহাস, এগুলো আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো। তো ঘুরে ঘুরে আমার সাথে দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে পুরো জাদুঘরটি আপনার দেখা হয়ে যাবে। আপনাকে পরবর্তীতে সে জাদুঘরে না গেলেও হবে। জাতিতাত্ত্বিক জাদুঘর বাংলাদেশের চট্টগ্রাম শহরের আগ্রাবাদে অবস্থিত বাংলাদেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর, যেটি মূলত বাংলাদেশের বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর দৈনন্দিন জীবন প্রণালী এবং পারস্পরিক বোঝাপড়া ও সহকর্মী অনুভূতি লালনের জন্য প্রতিষ্ঠিত হয়। এই জাদুঘরে বাংলাদেশের উপজাতি গোষ্ঠীর ইতিহাস সমন্বিত উপকরণের প্রদর্শন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি জাদুঘরের ভিতরে ঢুকে পড়েছি এবং ঢুকে প্রথমে যে রুমটি দেখতে পাওয়া যায় এর চারপাশটা আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। এটা দেখার পাশাপাশি আপনাদেরকে এর বিভিন্ন ইতিহাস এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানাবো। পুরো ভিডিওটি দেখে সাথে থাকবেন। ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিতে শেয়ার করবেন এবং আরও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এরকম তথ্যবহুল ভিডিও আপনি পরবর্তীতে খুব সহজেই পেয়ে যান। এশিয়া মহাদেশের দুইটি জাতিতাত্ত্বিক জাদুঘরের মধ্যে চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘর অন্যতম। অন্য জাদুঘরটি রয়েছে জাপানে। এটি গবেষণাগারেও ব্যবহৃত হয়ে থাকে। 2015 সালের হিসেব অনুযায়ী জাদুঘর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রতিদিন দেশি বিদেশি গবেষক সহ 200 থেকে 300 জন দর্শনার্থী জাদুঘর পরিদর্শন করেন। এই জাতিতাত্ত্বিক জাদুঘরটির অবস্থান। জাতিতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রাম শহরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় বাদামতলী মোড় সংলগ্ন 1.25 একর
বা 0.51 হেক্টর স্থানের উপর 1965 সালে প্রতিষ্ঠিত হয়। শতকের 60-এর দশকের গোড়ার দিকে 1965 সালে পাকিস্তান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে জাদুঘরটি নির্মাণ কাজ শুরু হয় এবং 1974 সালের 9 জানুয়ারি সর্বসাধারণের পরিদর্শনের জন্য জাদুঘরটি উন্মুক্ত করা হয়। পরবর্তীকালে 1985 থেকে 1995 সালের মধ্যে জাদুঘরে 2টি কক্ষ অন্তর্ভুক্ত হয়। জানুয়ারি 9, 1974 সালে স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষামন্ত্রী ইউসুফ আলী এই জাদুঘর উদ্বোধন করেন, যে উদ্বোধনী ফলকটি ভিডিও শুরুতেই আপনারা দেখেছেন। এই পর্যায়ে আপনাদেরকে এই জাদুঘরটির বর্ণনা শোনাবো। একতলা বিশিষ্ট দক্ষিণমুখী জাদুঘরটি 5টি ভাগে বিভক্ত, যেখানে রয়েছে একটি কেন্দ্রীয় হলঘর সহ সর্বমোট 4টি গ্যালারি। প্রাথমিকভাবে প্রতিটি গ্যালারিতে 3টি করে কক্ষ নির্মাণের পরিকল্পনা থাকলেও শুধুমাত্র পশ্চিমের 2টি গ্যালারিতে 2টি করে কক্ষ নির্মিত হয়েছে। ফলে বর্তমানে জাদুঘরের সর্বমোট প্রদর্শনী কক্ষের সংখ্যা 11টি। জাদুঘরে 29টি বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর জীবনধারা প্রদর্শন করা হচ্ছে। বাংলাদেশের 25টি আদিবাসী সহ আরও 5টি দেশের জাতিতাত্ত্বিক জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাত্রার প্রতিফলিত প্রত্ন সংস্কৃতির পরিচয়কে মানচিত্র, আলোকচিত্র, মডেল, কৃত্রিম পরিবেশ, দেয়ালচিত্র, সংক্ষিপ্ত আলোকচিত্র, মডেল, কৃত্রিম পরিবেশ, সংক্ষিপ্ত পরিচিতি ফলক প্রভৃতি মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তুর প্রদর্শন করা হয়েছে। সংগ্রহের মধ্যে রয়েছে বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের নৃতাত্ত্বিক গোষ্ঠী চাকমা, মারমা, ত্রিপুরা, সুনো, বম, টিয়াং, ভূমি, চাক, রাখাইন, পাবেক্ষ, সিলেট অঞ্চলের খাসিয়া, মণিপুরী, পাঙ্গন, মুসলিম মণিপুরী, পাত্র, ময়মনসিংহ অঞ্চলের গারো, হাজং, দালু, মান্দাই, কোচ, রাজশাহী দিনাজপুর অঞ্চলের সাঁওতাল, ওরাও, রাজবংশী, পলিয়া, কোচ এবং যশোর ঝিনাইদহ অঞ্চলের বুনো বা বোনা বাগদি প্রভৃতি জাতিগোষ্ঠী অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি পাকিস্তানের পাঠান, সিন্ধি, পাঞ্জাবি, কাপির, তোয়াত, ভারতের আদি, হুয়া, মুরিয়া, মিজো, কিরগিজস্তানের প্রাক্তন রাশিয়া বা কিরগিজ, অস্ট্রেলিয়ার অস্ট্রাল জাতিগোষ্ঠীর বিভিন্ন নিদর্শন। এছাড়াও 2 জার্মানির মিলন প্রাচীরের ভগ্নাংশের কিছু নিদর্শন জাদুঘরে প্রদর্শিত আছে।
তিনটি গ্যালারিতে 25টি সাংস্কৃতিক গোষ্ঠীর নানা রকমের সামগ্রী যেমন অস্ত্র, ফুলদানি, কাপড়, নৌকা, কাঁচি, অলংকার, বাঁশের পাইপ ইত্যাদি এবং বাকি গ্যালারিতে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কিছু সম্প্রদায়ের জীবন প্রণালী চিত্র মডেল আকারে প্রদর্শনের ব্যবস্থা করা আছে। পাকিস্তানের পাঠান, সোয়াতি, সিন্ধি, কাফির এবং পাঞ্জাবি এই 5টি গোষ্ঠীর ভগ্নাবশেষ সংরক্ষণ করা হয়েছে। ভারতীয় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে আদি, মরিয়া, মিজো এবং পতুয়া অন্তর্ভুক্ত রয়েছে। হলরুমের মানচিত্র এবং দেয়ালচিত্রের মাধ্যমে উপজাতিদের বিভিন্ন উৎসব ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও উল্লেখযোগ্য হিসেবে রয়েছে 1989 সালে ভেঙে ফেলা জার্মানির বার্লিন প্রাচীরের টুকরো অংশ। জাদুঘরে রয়েছে একটি ছোট গ্রন্থাগার এবং ভবনের সামনে রয়েছে সবুজ বাগান। জাদুঘরটি সাজানো রয়েছে বিভিন্ন চিত্রশালার মাধ্যমে, যেমন বম বাদ্যযন্ত্র এবং ঝুড়ি, গারো বাদ্যযন্ত্র, সিন্ধু জীবনাচার, আধুনিক বাঙালি কবি জীবনানন্দ দাশের হাতে চিত্র, পার্বত্য জেলায় ব্যবহৃত নৌকা, উল্লেখযোগ্য বাঙালি ব্যক্তিত্ব, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ইত্যাদি জেলায় তৎকালীন প্রচলিত বাঁশ ও বেতের সামগ্রী, 1989 সালে ভেঙে ফেলা বার্লিন প্রাচীরের টুকরো অংশ, হরিণ এবং বন্য ছাগলের করটি, বাঘের মূর্তি, কচ্ছপের খোলস, ঐতিহ্যবাহী ঘোড়া, পার্বত্য অঞ্চলের বন্য প্রাণী সহ আরও অনেক জিনিসপত্র। এখন আপনারা দেখতেছেন গৃহস্থালী সামগ্রী মোরংদের। এখানে গৃহস্থালী দ্রব্যাদি মোরংদের, মোরং পুরুষরা কিভাবে মুখ দিয়ে কামড়িয়ে কিছু তৈরি করতেছে। এখানে রয়েছে কিছু ধূমপানের নল, হুক্কা এবং উপজাতিদের ব্যবহৃত চিরুনি সহ আরো অনেক জিনিসপত্র, যেগুলো দিয়ে উপজাতি মেয়েরা বা মুরং মেয়েরা তাদের মাথার চুল আঁচড়াতো। এখানে কিছু বর্শা, বম, দা, কাঁচি রয়েছে।
এবার আমরা দেখব মোরংদের গ্রাম্য জীবন। আপনারা চিত্রটি দেখে নিশ্চয়ই অনুমান করতে পারতেছেন যে মোরংদের গ্রামীণ জীবন কতটা সুন্দর এবং এর পাহাড়ি পরিবেশে ঘেরা। এখানে তারা চাষাবাদ করে এই দোচালা বাঁশের তৈরি ঘরে জীবনযাপন করত। এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন হরিণের চামড়া, যা উপজাতিরা নিজেরা শিকার করে এনেছিল। এখানে হরিণের মাথার খুলি দেখতে পাচ্ছেন এবং হরিণের শিং, যা দেখতে পুরনো কাঠের টুকরোর মতো। এটা হচ্ছে হরিণের শিং। এখন আপনারা দেখতে পাচ্ছেন খাসিয়াদের গৃহস্থালী যন্ত্রপাতি। খাসিয়াদের গৃহস্থালী যন্ত্রপাতির মধ্যে মাছ ধরার টেপা, আমরা যেটাকে ট্র্যাপারি বলি, এখানে রয়েছে একটি ঝুড়ি। এছাড়া খাসিয়াদের ব্যবহৃত বা পরিধেয় কাপড়, এটাকে বলে কাচুলি। এখানে খাসিয়াদের ব্যবহৃত কাস্তে, ব্যাগ এবং লুঙ্গি দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খাসিয়াদের হাতে বুনন করা এই কাপড়গুলো, যা দেখতে খুবই সুন্দর এবং এগুলো হচ্ছে আসলে কম্বল, যা তারা শীতকালে ব্যবহার করত। আমাদের বর্তমান আধুনিক প্রযুক্তিতেও এত সুন্দর কম্বল বা কাপড় তৈরি করতে পারে না মেশিন দিয়ে, কিন্তু আগের সময় চাকমা বা উপজাতিরা এই কাজগুলো খুব সুন্দর করতে পারত। আপনারা দেখতে পাচ্ছেন জাতিদের ব্যবহৃত বা মণিপুরীদের ব্যবহৃত বিভিন্ন দ্রব্য সামগ্রী, এগুলো সবগুলোই পরিধেয় বস্ত্র এবং পোশাক পরিচ্ছদ মণিপুরীদের।
আপনারা দেখতে পাচ্ছেন গারো উপজাতিদের, যাদের বসবাস ময়মনসিংহ অঞ্চলে সবচেয়ে বেশি। তো এখানে গারো উপজাতিদের জীবনধারার ঘরবাড়ি এবং রান্না করার একটি দৃশ্য। গারো গৃহস্থলী রান্না করতেছেন এবং পুরুষ এবং ছেলেমেয়েরা খাওয়ার জন্য অপেক্ষা করতেছেন। খুব সুন্দর একটি দৃশ্য। মাটির হাঁড়ি পাতিলে রান্না হচ্ছে, ছেলেমেয়েরা খাবার জন্য অপেক্ষা করতেছে। খুবই মনোরম দৃশ্য। এবং এখানে রয়েছে গারোদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। গারো উপজাতিটা বেশিরভাগই ময়মনসিংহ অঞ্চলে অবস্থিত। আপনারা ভিডিওটি দেখতেছেন, আপনাদের কেমন লাগতেছে? যদি ভালো লেগে থাকে, আমি আশা করব যারা ইতিহাস এবং সংস্কৃতিকে ভালোবাসে, পছন্দ করে, তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখেছে। এবং বিশেষ করে আমি যখন এই জাদুঘরটিতে যাই, তখন আমার খুবই ভালো লাগে, কারণ এই জিনিসপত্রগুলো দেখতে আমি খুবই পছন্দ করি। এবং আমি অফিসের কাজে ঢাকার বাইরে বা যে কোনো এলাকাতে গেলে আমি খুঁজে চেষ্টা করি বের করতে যে দর্শনীয় স্থান বা এরকম ইতিহাস জানার মতো কি কি জায়গা রয়েছে। আমি সময় বাঁচিয়ে চেষ্টা করি এই জায়গাগুলোতে গিয়ে দেখার জন্য। তো আপনাদের যাদের এই জিনিসগুলো ভালো লাগবে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এই জাদুঘরে রয়েছে একটি আন্তর্জাতিক গ্যালারি, যেই গ্যালারিতে আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাইরের বিভিন্ন দেশ উপজাতি গোষ্ঠীর সংস্কৃতি ও জীবনধারাও তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে এই জিনিসপত্রগুলো, যা চোখ জোড়ানোর মতো।
ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আমি আশা করব যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা জাদুঘরে গেলেও এই জিনিসগুলোই দেখতে পাবেন। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য।